আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের এসএমসি তে আগামী 24 সেপ্টেম্বর যে সেকেন্ড টার্ম পরীক্ষা, সেখানে গাইনির মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো থেকে প্রফে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা 8 ভাগে ভাগ করে ডেসক্রাইব করছি। রিটেনে কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। তার মধ্যে 6 পার্ট কার্সিনোমা সার্ভিক্স সম্পর্কে এখন আলোচনা করব। তো এখানে বেশ কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এগুলো এসেছে প্রফে লাস্ট 5 ইয়ার্সে। তো এখানে অনেক হিজিবিজি মনে হলেও আমরা সিনারিও বেসড প্রশ্নগুলোকে অনেক ছোট করে নিয়ে আসার চেষ্টা করি, যে সবগুলো প্রশ্নেই আমরা এরকম একটা এজ দেখতে পাই 50, 60 অর 65 ইয়ার্সের একটা লেডি, তিনি আমাদের কাছে ইরেগুলার পারভেজাইনাল ব্লিডিং নিয়ে আসেন এবং ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে আসেন। আমরা যখন স্পেকুলাম এক্সামিনেশন করি তখন একটা কার্ডিনাল ফিচার পাই, সার্ভিক্সে হার্ট ফিক্সড ফ্রায়াবল ব্লিডস অন টাচ দেখতে পাই। তো এরকম একটা সিনারিও যখনই দেখবো তখন আমার মাথায় আসবে কার্সিনোমা সার্ভিক্স। তো আমরা প্রশ্নটাকে একটু ছোট করে নিয়ে আসলাম, সিনারিও গুলাকে একটু ছোট করে নিয়ে আসলাম। এবং এখানে যদিও হিজিবিজি করে লেখা আছে, আসলে এখানে টোটাল 8টা ইউনিক প্রশ্ন আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই 8টা প্রশ্ন পড়লে আমাদের এই টপিকটা হয়ে যাবে। তো আমরা শুরু করি। আমাদের রিটেন কোর্সের উদ্দেশ্য হচ্ছে স্বল্প সময়ের মধ্যে জাস্ট রিটেন প্রশ্নগুলোকে এক্সপ্লেন করা অথবা ডেসক্রাইব করা। তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন, প্রিডিসপোজিং অর রিস্ক ফ্যাক্টর এবং সাথে ইটিওলজি অর কজেস। তো প্রিডিসপোজিং ফ্যাক্টরকে আমরা 3টা বা 4টা ভাগে ভাগ করতে পারি। প্রথমে 7টা আমরা খুব ইজিলি মনে রাখতে পারি, যে কখন কার্সিনোমা সার্ভিস হবে, যখন খুব বেশি কয়টাল অ্যাক্ট হবে, কিংবা পেশেন্ট যখন খুব বেশি প্রেগনেন্ট হবে। কারণ প্রেগনেন্সির সময় কিন্তু মেটাপ্লাসিয়া হয়, মেটাপ্লাসিয়া হলে সিএ সার্ভিক্স হওয়ার চান্স কিন্তু বেড়ে যায়। তো আমরা কয়টাল অ্যাক্ট দিয়ে মনে রাখতে পারি যে তার যদি আর্লি ম্যারেজ হয় বা আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তাহলে কিন্তু তার কয়টাল অ্যাক্টটা বেশি হওয়ার চান্স থাকবে থ্রু আউট দ্য লাইফ। তারপরে তার আর্লি এজ অফ ফার্স্ট প্রেগনেন্সি হলে মেটাপ্লাসিয়া হওয়ার চান্স বেড়ে যাবে। আগে আগে সে প্রেগনেন্ট হচ্ছে, আগে আগে বিয়ে হচ্ছে, আগে আগে সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে। কিংবা তার টু মেনি অ্যান্ড টু ফ্রিকুয়েন্ট চাইল্ড বার্থ যদি হয়, যত বেশি চাইল্ড বার্থ হবে তত বেশি প্রেগনেন্ট হবে, তত বেশি দেখা যাচ্ছে কয়টা ল্যাক্টো হবে এবং মেটাপ্লাসিয়া বেশি হবে। মাল্টিপ্যারিটি মানেও সেম কথা, টু ফ্রিকুয়েন্ট চাইল্ড বার্থ। ইনক্রিজিং এজ, তার বয়স যত বাড়তে থাকবে তত বেশি কয়টা ল্যাক্ট হবে, তত বেশি সে প্রেগনেন্টও হতে পারে, তো একই কথা। তারপরে তার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকলে কয়টা ল্যাক বেশি হবে, কিংবা হাজবেন্ডের যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে এবং হাজবেন্ডের যদি মাল্টিপল কয়টা ল্যাক থাকে, তো সেই ক্ষেত্রে হাজবেন্ডের কাছ থেকেও আসার চান্স থাকে। তো এই 7টা আমরা খুব ইজিলি মনে রাখতে পারি। এটা গেল প্রথম সেগমেন্ট। সেকেন্ড সেগমেন্টে আমরা ইনফেকশন মনে রাখবো। ইনফেকশন হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো, যেমন এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এগুলোর মধ্যে হাই রিস্ক স্ট্রেন কোনগুলা? 16, 18, 31, 33 এটা আছে। তারপরে হার্পিস সিমপ্লেক্স আছে টাইপ 2, তারপরে এইচআইভি, ক্ল্যামাইডিয়া ইনফেকশন এগুলা। এইচআইভি বললে আমাদের আরেকটা জিনিস মাথায় আসে, যে ইমিউনো সাপ্রেসড ইন্ডিভিজুয়াল। তো ইমিউনো সাপ্রেসড ইন্ডিভিজুয়ালদেরও কিন্তু রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর একটা ইনফেকশন কখন ছড়াবে? যখন আমি হাইজিন ঠিকঠাকভাবে মেনটেন করব না। তো তার যদি পোর জেনিটাল হাইজিন থাকে তখন এই ইনফেকশনগুলো কিন্তু ছড়াতে পারে। তো এই তিনটা গেল আমাদের দ্বিতীয় সেগমেন্ট। আর থার্ড সেগমেন্ট হচ্ছে আমরা যদি খুব ভালোভাবে স্ক্রিনিং না করি, যেমন সব দেশে কিন্তু স্ক্রিনিং এর ফ্যাসিলিটি খুব একটা থাকে না। তো সিএ সার্ভিক্সের ক্ষেত্রে স্ক্রিনিং জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন একটা ইনফেকশন আমরা পাবো, সেই ইনফেকশন থেকে কিন্তু আমাদের একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন হবে, সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, বা একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন হবে যেটা প্রায় 15 থেকে 17 বছর ধরে পারসিস্ট করে। তো এই সময়ের মধ্যে যদি আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি স্ক্রিনিং এর মাধ্যমে, তাহলে কিন্তু আমরা সিএ সার্ভিক্সকে প্রিভেন্ট করতে পারবো। এই জন্য স্ক্রিনিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো কোনো দেশে যদি স্ক্রিনিং ভালোভাবে না হয় তখন কিন্তু সিএ সার্ভিক্স হবে, অর্থাৎ এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। এটা গেল থার্ড সেগমেন্ট। আর ফোর্থ সেগমেন্ট হচ্ছে স্মোকিং। স্মোকিং এর সাথে অনেকে ওসিপিও বলতে চায়, তবে ওসিপি আসলে সরাসরি যে সিএ সার্ভিক্স করে বা এটার জন্য যে ওসিপি বাদ দিয়ে দিতে হবে এরকম আসলে না বলাই ভালো। ওসিপিকে আমরা ডিসকারেজ করতে চাচ্ছি না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যারা খুব বেশি ওসিপি খায় তারা নিশ্চয়ই খুব বেশি কয়টাল অ্যাক্ট করে বা কয়টাল অ্যাক্টের সাথে রিলেটেড, ঠিক না? মানে এমন যদি হয় যে সে হাজবেন্ডের সাথে থাকে না, তখন তার ওসিপি খাওয়ার প্রয়োজন পড়বে না। তো এই জন্য দেখা যায় যে ওসিপি ইউজারদের মধ্যে সিএ সার্ভিক্স হওয়ার চান্সটা বেশি থাকতে পারে। তো যাই হোক, এটা আমরা মেনশন নাও করতে পারি। আর নেক্সট প্রশ্ন হচ্ছে ইটিওলজিক্যাল বা পজিটিভ ফ্যাক্টর। তো এটার ক্ষেত্রে আমরা জাস্ট এসটিডি গুলা বলবো, পোর জেনিটাল হাইজিনটা বলবো, এবং অনেক সময় আননোন কজ থাকতে পারে, এগুলা বললে আমরা ইটিওলজিক্যাল বা পজিটিভ ফ্যাক্টর বলা হয়ে যাবে। আমাদের নেক্সট প্রশ্ন, কিভাবে আমরা কার্সিনোমা সার্ভিক্স প্রিভেন্ট করতে পারি। তো আমরা যেহেতু কজ পড়ে ফেলেছি বা রিস্ক ফ্যাক্টর পড়ে ফেলেছি, সেগুলো অ্যাভয়েড করলে বা সেগুলো প্রিভেন্ট করতে পারলে কিন্তু সিএ সার্ভিক্সকে প্রিভেন্ট করা যাবে। তো প্রাইমারি প্রিভেনশনে ফার্স্ট অফ অল আমাদের হেলথ এডুকেশন দিতে হবে এবং তাকে টোবাকো বা স্মোকিং এর সম্পর্কে ওয়ার্ন করে দিতে হবে। এবং এটার মেইন কজ যেহেতু এইচপিভি, তাহলে এইচপিভি ভ্যাকসিনেশন দিতে হবে, বিশেষ করে গার্লসদেরকে 9 to 13 ইয়ার্সে। বেশি লেট করলে তার যদি আগে থেকে এইচপিভি ইনফেকশন হয়েই যায়,
এবং সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া হয়েই যায়, তখন তো আর ভ্যাকসিন দিয়ে কাজ হবে না। এই জন্য খুব আর্লি ভ্যাকসিনেশনটা দিতে হবে। তারপরে তাকে সেক্স এডুকেশন দিতে হবে এবং হাই রিস্ক ফিমেলদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সেভাবে স্ক্রিনিং এর আওতায় নিয়ে আসতে হবে। এবং যারা সেক্সুয়াল অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ তাদের ক্ষেত্রে কন্ডম প্রমোশন বা প্রভিশন করতে হবে, মেলের ক্ষেত্রে সার্কামসিশন করতে হবে। আর সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে আমরা জানি যে আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। তো আর্লি ডায়াগনোসিসের জন্য আমরা স্ক্রিনিং করব। স্ক্রিনিং নিয়ে আরো কথাবার্তা আমরা পরবর্তী প্রশ্নে বলবো। তো এখানে ভায়া বা এইচপিভি ডিএনএ টেস্টিং করতে পারি এবং যদি পেয়ে যাই তাহলে সেভাবে ট্রিটমেন্ট করব। বিশেষ করে দেখা যায় অনেক সময় ক্রায়োথেরাপি দেওয়া হয়। আর টার্সিয়ারি প্রিভেনশন আমরা বলি যাদের ক্ষেত্রে হয়ে গেছে অলরেডি ডিজিজটা, তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ট্রিটমেন্ট করতে পারি সার্জারি বা কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে, এবং তাকে কাউন্সিলিং করতে হবে ঠিকঠাক ভাবে, যেন তার মাধ্যমে আবার অন্যরা এফেক্টেড না হয়ে যায়। তো এই প্রশ্নের আনসারের সোর্স হচ্ছে লেকচার। তো এটা একটা ভ্যালিড সোর্স থেকে নিয়েছি, তো এটা আমরা খাতায় লিখতে পারি। এরপরে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য স্ক্রিনিং প্রসিডিউরস। স্ক্রিনিং প্রসিডিউরের মধ্যে আমাদের ভায়া, প্যাপসমেয়ার, এইচপিভি ডিএনএ টেস্টিং কিংবা কল্পোস্কোপি আছে। তো এগুলো নিয়ে একটু ডিটেলস কথাবার্তা বলতে চাই। যে ভায়ার ক্ষেত্রে যখন একটা ম্যালিগনেন্ট চেঞ্জ হয় তখন নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিওটা অল্টার হয়ে যায়, নিউক্লিয়াসের পরিমাণ বেড়ে যায়, তখন নিউক্লিয়াসের প্রোটিন এর অ্যামাউন্ট বেড়ে যায়। তখন আমরা যদি 3 to 5% অ্যাসিটিক অ্যাসিড দিই, সেই প্রোটিনটা ডিন্যাচারেশন বা কোয়াগুলেশন হয়ে ডিম পুচের মতো সাদা হয়ে যাবে, যেটাকে আমরা বলি অ্যাসিডোহোয়াইটেরিয়া। এটা দেখে আমরা বুঝতে পারি যে ম্যালিগনেন্ট চেঞ্জ হয়েছে কিনা। কিংবা আরেকটা আছে প্যাপসমেয়ার। প্যাপসমেয়ারের ক্ষেত্রে আমরা স্পেকুলাম এক্সামিনেশনের সময় আয়ার স্পেচুলা দিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ক্র্যাপিং নিতে পারি। সেই স্ক্র্যাপিং করা যে সেলগুলা সেগুলোকে আমরা তখন স্লাইডে নিব। স্লাইডে নেওয়ার পরে 90 to 95% ইথাইল অ্যালকোহল দিয়ে কপলিন জারে আধা ঘন্টা চুবাই রাখবো। তারপরে সেটাকে প্যাথোলজিতে পাঠাবো। প্যাথোলজিতে এয়ার ড্রাই করার পরে তারা প্যাপানিকুলাম স্টেইন দিয়ে তারপরে মাইক্রোস্কোপের নিচে সাইটোলজিক্যাল এক্সামিনেশন করবে। তো এই ক্ষেত্রে একটা সাইটোপ্যাথোলজিস্টের দরকার পড়বে, অর্থাৎ স্পেশালিস্টের দরকার পড়বে। কিন্তু ভায়াটা কিন্তু আমাদের সবাই করতে পারে, ডক্টর, নার্স, এফডব্লিউভি, এফডব্লিউএ, হেলথ ওয়ার্কার, ফিমেল যারা আছে সবাই করতে পারে, অর্থাৎ স্পেশালিস্ট কেউ লাগে না। এই জন্য এটা উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে মাতৃসদন, তারপরে গভর্নমেন্ট হসপিটাল, এনজিও সব জায়গাতেই করা হয়। তো আমাদের দেশে এই জন্য ভায়াটা বেশি করা হয়। প্যাপসমেয়ার যেটা সেটা হচ্ছে বিদেশে, অর্থাৎ ফরেন কান্ট্রি যেগুলা স্পেশালিস্ট কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি, সেগুলোতে বেশি করা হয়। তো এগুলো কোনটা করেই আমরা একদম যে কনফার্ম হয়ে যাব সেটা না। তারপরে আরেকটা অপশন আছে এইচপিভি ডিএনএ টেস্টিং। এটা দেখে আমরা এইচপিভি ইনফেকশন আছে কিনা সেটা বুঝতে পারবো, কিন্তু কনফার্ম হতে পারবো না যে সিএ সার্ভিস আছে কিনা। কারণ এইচপিভি ইনফেকশন হলেই যে 100% কেসে সিএ সার্ভিস হবে সেটা না। তবে সিএ সার্ভিস থাকলে কিন্তু মোটামুটি 99% কেসেই এইচপিভি পজিটিভ থাকে। তো এটাও একটা অপশন, এটা দেখে আমরা বুঝতে পারি যে এইচপিভি পজিটিভ কিনা। তো এগুলা যদি কোনোটা পজিটিভ পাই, ভায়া কিংবা প্যাপসমেয়ার কিংবা এইচপিভি ডিএনএ, তখন কিন্তু তাকে আমরা কল্পোস্কোপির জন্য পাঠাবো। কল্পোস্কোপিতে কি করবে, সেখানে কল্পোস্কোপ দিয়ে 7.5 থেকে 15 বা 30 টাইমস ম্যাগনিফাই করে দেখবে যে কোনো ডিসপ্লেস্টিক চেঞ্জ আছে কিনা কিংবা অ্যাবনর্মাল ভাস্কুলার প্যাটার্ন আছে কিনা। তো এটা দেখে বোঝা যাবে যে এখানে ম্যালিগনেন্ট চেঞ্জ আছে কিনা। যদি মনে হয় তাহলে কল্পোস্কোপি করার সময় আমরা বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজি করে কনফার্ম করতে পারি। তবে ওই বায়োপসি কিন্তু আমাদের স্ক্রিনিং প্রসিডিউরের মধ্যে পড়বে না। তো আমরা স্ক্রিনিং প্রসিডিউরের মধ্যে 4টা জিনিসের নাম করলাম: ভায়া, প্যাপসমেয়ার, এইচপিভি ডিএনএ টেস্টিং এবং কল্পোস্কোপি, যেখানে আমাদের দেশে ভায়াটা সবচেয়ে বেশি করা হয়। তো যদিও ভায়া এবং প্যাপসমেয়ারের দুইটারই সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি মোটামুটি সেম, তারপরে আমাদের প্যাপসমেয়ারের ক্ষেত্রে সাইটোপ্যাথোলজিস্ট এক্সপার্টের দরকার হয়, যেটা আমাদের দেশে সম্ভব না এতজন। এই জন্য আমরা ভায়া করি। এরপরে নেক্সট প্রশ্ন, কার্ডিনাল সাইন বা ফিচার। আমরা আগেই বলেছি যে সার্ভিক্সটা হার্ড, ফিক্সড, ফ্রায়াবল এবং ব্লিডস অন টাচ হবে, যেটা আমরা স্পেকুলাম এক্সামিনেশনে দেখতে পাবো। কনফার্মেশন করার জন্য আমরা এগুলা কোনোটা করলেই হবে না, ভায়া বা প্যাপসমেয়ার, কল্পোস্কোপি এগুলো করে আমরা কনফার্ম করতে পারবো না। কনফার্মেশনের জন্য আমাদের এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া এবং সাথে সার্ভাইকাল বায়োপসি নিতে হবে হিস্টোপ্যাথোলজির জন্য। এটার মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি। এছাড়া আমাদের যদি সাসপিশন থাকে তখন তো আমরা প্যাপসমেয়ার করব, কল্পোস্কোপি করব, করে আমরা কনফার্ম করার জন্য এটা করব। আর ট্রিটমেন্টে যাবার আগে আমরা তার চেক আপ করে ফেলবো সবকিছু: সিবিসি, ইউরিন অ্যানালাইসিস, সেরাম ইলেক্ট্রোলাইট, ইউরিয়া, ক্রিয়েটিনিন, লিভার ফাংশন টেস্ট, চেস্ট এক্সরে, ইসিজি, যেগুলো নর্মালি করা লাগে প্রি অ্যানেস্থেটিক চেক আপ হিসেবে, সবকিছুই করব। সাথে তার মেটাস্টেসিস হলো কিনা সেটা জানার জন্য আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, পেলভিস, ব্লাডারকে ইনভলভ করলো কিনা, রেকটামকে ইনভলভ করলো কিনা কিংবা লিভারকে ইনভলভ করলো কিনা সেগুলো আমরা জানতে পারবো। সিটি স্ক্যান করতে পারবো লিভার, ইউরিনারি ট্র্যাক্ট কিংবা বোনসে গেল কিনা। এমআরআই করে আরো বেস্ট ইমেজ পাবো। এছাড়া ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম করে আমরা দেখা যাচ্ছে রেনাল ফাংশন বা ইউরেটারের পজিশন, হাইড্রোনেফ্রোসিস হলো কিনা পরবর্তীতে আমরা দেখব। এছাড়া পেট স্ক্যান করে আমরা লিম্ফ নোড মেটাস্টেসিস কিংবা ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়েছে কিনা সেটা বুঝতে পারি।
এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে সার্ভাইকাল টিবি, সিফিলিটিক আলসার, সার্ভাইকাল একটোপি এবং ফাইব্রয়েড পলিপ। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস? হেমোরেজ হতে পারে বা ব্লিডিং হতে পারে। আমরা জানি পোস্ট মেনোপজাল ব্লিডিং এর প্রধান কারণ হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। পায়োমেট্রা হতে পারে, ইউটেরাসে ইনফেকশন হয়ে সেখানে পাস জমা হতে পারে। এছাড়া ইউরেটারকে চাপ দিয়ে হাইড্রোনেফ্রোসিস করতে পারে, পেলভিসকে ইনভলভ করে পাইলোনেফ্রাইটিস করতে পারে, সেখান থেকে ইউরেমিয়া হতে পারে এবং বিভিন্ন ধরনের ফিস্টুলা করতে পারে, ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা, ভেসিকো সার্ভাইকাল ফিস্টুলা কিংবা রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা। আমাদের নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য ট্রিটমেন্ট মডালিটিস? তো আমরা জানি যে কোনো কার্সিনোমাতে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি এই তিনটাই থাকে আমাদের ট্রিটমেন্ট মডালিটি, এবং সাথে কম্বিনেশন থেরাপি, যে কোনো দুইটা বা তিনটা একসাথে কম্বিনেশন হিসেবে দিতে পারি। তো সার্জারি আমরা করব স্টেজ 2A পর্যন্ত, আমরা স্টেজিংটা হয়তো একটু পরে দেখব। তো স্টেজ 2A পর্যন্ত আমরা সার্জারি করব। সার্জারির বেশ কিছু অপশন আছে, সার্ভাইকাল কোনাইজেশন, ট্রাকিলেক্টমি, সিম্পল হিস্টেরেক্টমি, রেডিক্যাল হিস্টেরেক্টমি কিংবা পেলভিক এক্সেন্টারেশন। কিন্তু আমরা কোনটা করি? আমরা করি রেডিক্যাল হিস্টেরেক্টমি। রেডিক্যাল হিস্টেরেক্টমিকে ওয়ার্ডিমস হিস্টেরেক্টমিও বলা হয়ে থাকে। এখানে আমরা ইউটেরাস, সার্ভিক্স, আপার 2/3 অফ ভ্যাজাইনা, প্যারামেট্রিয়াম, ফ্যালোপিয়ান টিউব, ওভারি সবকিছু ফেলে দিব, সাথে পেলভিক নোড ডিসেকশন করব। এটাকে আমরা বলি ওয়ার্ডিমস হিস্টেরেক্টমি। এটাই আমরা করি সাধারণত। আর রেডিওথেরাপি দিয়ে এটা দুইটা আছে, ব্রাকিথেরাপি, টেলিথেরাপি। ব্রাকি মানে শর্ট, কাছে থেকে দেওয়া হয়, আর টেলিথেরাপি মানে দূর থেকে দেওয়া হয়, যেটাকে বলা হয় এক্সটার্নাল বিম রেডিওথেরাপি। আর কেমোথেরাপি দিতে পারি, এছাড়া কম্বিনেশন দিতে পারি। যেহেতু স্টেজ 2A পর্যন্ত সার্জারি করা যাবে, স্টেজ 2 এর পর থেকে তাহলে কি দিব? হয় রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি, এই দুইটার কম্বিনেশন দিতে পারি, কিংবা স্টেজ 2A পর্যন্ত আমরা সার্জারির পাশাপাশি সার্জারির পরে রেডিওথেরাপি দিতে পারি, কিংবা আগে রেডিওথেরাপি দিয়ে তারপরে সার্জারি করতে পারি। আর অ্যাডভান্স স্টেজে আমরা পেলিয়েটিভ ট্রিটমেন্টও করতে পারি। তবে আমাদেরকে যখন ট্রিটমেন্ট লিখতে দিবে কোন একটা সিনারিওর বেসিসে, তখন কিন্তু আমরা এই সব কিছু লিখে ফেললে হবে না, ওই পেশেন্টের জন্য যেটা দরকার সেটা লিখতে হবে। তো সেটার জন্য আমাদের স্টেজিংটা জানতে হবে, যেহেতু ওই পেশেন্টের কোন স্টেজে আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা একটু স্টেজিংটা দেখি, যে স্টেজ 1 হচ্ছে সার্ভিক্সের মধ্যে কনফাইন থাকবে। যদি সেটা মাইক্রোস্কোপিক হয়, খালি চোখে দেখা না যায়, তখন সেটাকে বলি স্টেজ 1A, আর খালি চোখে দেখা গেলে সেটাকে বলি স্টেজ 1B। 5 মিলিমিটারের চাইতে কম হলে খালি চোখে দেখা যাবে না, আর বেশি হলে খালি চোখে দেখা যাবে। আর এর মধ্যে আবার 3 মিলিমিটারের চাইতে কম হলে বলি 1A1, আর 3 থেকে 5 হলে বলি 1A2। 5 মিলিমিটারের চাইতে বেশি কিন্তু 2 সেন্টিমিটারের চাইতে কম হলে বলি 1B1, আর 2 থেকে 4 সেন্টিমিটার হলে 1B2, আর 4 সেন্টিমিটারের চাইতে বেশি হলে বলি 1B3। এগুলো আসলে সার্ভিক্সের মধ্যে কনফাইন থাকে, 1 যেটা। আর স্টেজ 2টা সার্ভিক্সে কনফাইন না থেকে আপার 2/3 অফ ভ্যাজাইনাতে ছড়ায় পড়তে পারে, সেটাকে আমরা বলি স্টেজ 2A। এবং আপার 2/3 অফ ভ্যাজাইনার পাশাপাশি যদি প্যারামেট্রিয়াল ইনভলভমেন্ট হয়, তখন সেটাকে আমরা বলবো স্টেজ 2B। তো আমরা জানি যে স্টেজ 2A পর্যন্ত আমরা সার্জারি করতে পারি। এর নিচ থেকে সার্জারি করতে গেলে সারাউন্ডিং স্ট্রাকচারে ইনজুরি হয়ে আরো বেশি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। স্টেজ 3 এর ক্ষেত্রে লোয়ার থার্ড অফ ভ্যাজাইনাতে ছড়ায় পড়লে আমরা বলি স্টেজ 3A। পেলভিক ওয়াল এবং সাথে ইউরেটারে ছড়ায় পড়লে আমরা বলি স্টেজ 3B, এবং যখন পেলভিক লিম্ফ নোডে ছড়ায় পড়ে তখন সেটাকে বলি স্টেজ 3C। এবং যখন এটা ট্রু পেলভিস ইউরেটারকে ক্রস করে সারাউন্ডিং স্ট্রাকচারকে ধরে ফেলে, অর্থাৎ ব্লাডার বা রেকটামকে ইনভলভ করে ফেলে, তখন সেটাকে বলি স্টেজ 4। এবং যখন এটা শুধু ব্লাডার রেকটামে থাকে সেটাকে বলি স্টেজ 4A, এবং যখন ডিস্টেন্ট অর্গানে চলে যায় সেটাকে আমরা বলি স্টেজ 4B। পেশেন্ট কি সিমটম নিয়ে আসবে? আমরা দুইটা মনে রাখবো, ব্লিডিং এবং ডিসচার্জ। ব্লিডিং এর মধ্যে ইরেগুলার পারভেজাইনাল ব্লিডিং, পোস্ট কয়টাল ব্লিডিং, কন্ট্যাক্ট ব্লিডিং এগুলো নিয়ে আসতে পারে। সাথে ডিসচার্জের মধ্যে রাইস ওয়াটারি পারভেজাইনাল ডিসচার্জ কিংবা এক্সেসিভ হোয়াইট ডিসচার্জ, যেটা অনেক অফেন্সিভ স্মেল দিবে। এই দুইটা থাকে নরমালি। এবং যখন স্টেজ 3 তে চলে যায়, অর্থাৎ ইউরেটারকে ইনভলভ করে ফেলে, তখন তার ইউরিনারি সিমটম থাকতে পারে ডিজিউরিয়া, ফ্রিকোয়েন্সি, বা ব্লাডারকে ইনভলভ করে ফেললে ডিজিউরিয়া, ফ্রিকোয়েন্সি, হেমাচুরিয়া, ট্রু ইনকন্টিনেন্স এগুলো থাকতে পারে। রেকটামকে ইনভলভ করলে রেকটাল পেইন, ডায়রিয়া, তারপরে রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলা এগুলোর ফিচার থাকতে পারে। আর এমনিতে যে কোনো পেশেন্টের ব্যাকে কিংবা লেগিটিমা থাকতে পারে। তো এগুলো দেখে আমরা কিন্তু অনেকটা স্টেজিং সম্পর্কে ধারণা করতে পারি, যে তার যদি শুধু ব্লিডিং ডিসচার্জ থাকে তাহলে দেখা যাচ্ছে আমরা স্টেজ 2 পর্যন্ত চিন্তা করব, কিন্তু যদি ইউরিনারি সিমটম বা রেকটাম ধরে ফেলে, অর্থাৎ রেকটামের সিমটমগুলো যদি আমরা পাই, তখন আমরা স্টেজ 3 বা 4 চিন্তা করতে পারি। তো এইভাবে আমরা কিন্তু ট্রিটমেন্টও সেই অনুযায়ী দিব। সাইনের মধ্যে আমরা জেনারেল এক্সামিনেশন যখন করব, শুরুতে কিছু পাবো না, লেট ফেজে আসলে ব্লিডিং এর কারণে অ্যানিমিয়া থাকতে পারে, ক্যান্সারের কারণে ক্যাকিক্সিয়া থাকতে পারে, এবং তার কিন্তু ইডিমা থাকতে পারে। অ্যাবডোমেনে তেমন কিছু পাবো না। ভ্যাজাইনাল এক্সামিনেশন আমরা স্পেকুলাম এক্সামিনেশন করলে আমরা কলিফ্লাওয়ার লাইক গ্রোথ পাবো, অথবা আলসারেটিং কিংবা ইনফিলট্রেটিভ গ্রোথ পাবো, যেটা ব্যারেল শেপড, এবং অফেন্সিভ স্মেল পাবো। বাইম্যানুয়াল এক্সামিনেশনে আমরা বলেছি কার্ডিনাল সাইন পাবো, হার্ট ফিক্সড, ফ্রাইবল, লিডস অন টাচ, এবং অন্যান্য স্ট্রাকচার ইনভলভ কিনা সেটা বুঝতে পারবো। রেকটাল এক্সামিনেশনেও ইনভলভমেন্ট কিংবা এক্সটেনশন জানতে পারবো। তো ফাইনালি আমরা
ওই সিনারিওটা দেখি, যে সিনারিওটা আমরা দেখেছিলাম, তো এটা দেখে কি মনে হচ্ছে যে এটা অবশ্যই 1 বা 2 এর মধ্যে কোনো একটা, ঠিক না? মানে এটা তো আর রেকটাল কোনো ফিচার বা হচ্ছে ইউরিনারি কোনো ফিচার এখনো আসেনি, হেমাচুরিয়া বা ডিজিউরিয়া ফ্রিকোয়েন্সি এগুলো তো সে কমপ্লেন করেনি, তাহলে আমি কি দিব? তাহলে আমি তাকে সার্জারি দিব, রেডিক্যাল হিস্টেরেক্টমি উইথ পেলভিক লিম্ফ্যাডেনোপ্যাথি, এটা দিব নরমালি, এবং সাথে অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি দিব, এবং সাথে কেমোথেরাপি দিতেও পারি, নাও দিতে পারি। নরমালি আমরা জানি যে অ্যাডেনোকার্সিনোমা হলে সেটা কেমোথেরাপিতে রেসপন্স করে ভালো, আর যদি স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় তখন সেটা রেডিওথেরাপিতে ভালো রেসপন্স করে। তো এটা আমার হিস্টোলজি বলে দিবে আসলে কি দিতে হবে। তো এটা হবে আমাদের মেইন ট্রিটমেন্ট, কারণ স্টেজ 2 এর বাইরে আমাদের সাধারণত দিবে না, যদি দেয় তখন আমরা সেই অনুসারে ট্রিটমেন্ট দিব, সার্জারি দিব না, জাস্ট রেডিওথেরাপি দিব, প্রাইমারি ইবিআরটি অর্থাৎ এক্সটার্নাল বিম রেডিওথেরাপি যেটাকে আমরা টেলিথেরাপি বলে থাকি, এবং সাথে ব্রাকিথেরাপি, এই দুটার কম্বিনেশন হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। সাথে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব রেডিয়েশন দেওয়ার আগে, এবং সাথে কনকারেন্ট কেমো রেডিয়েশন দিব, সার্জারি কিন্তু দিব না যদি হেমাচুরিয়া বা এরকম কোনো ফিচার থাকে। আর স্টেজ 1 এর ক্ষেত্রে আরেকটু শর্ট সার্জারি করতেও পারি, তবে স্টেজ 1 এর পেশেন্ট আমার কাছে আসবে না বা খুব একটা ফিচার দিবে না, তো এটা আমাদের পরীক্ষায় লিখতে হবে না। তার যদি ফ্যামিলি কমপ্লিট থাকে এক্সট্রা ফাশাল হিস্টেরেক্টমি করা যায়, কিংবা ফার্টিলিটি যদি তার ডিজায়ারেবল থাকে সেই ক্ষেত্রে কোন বায়োপসি করা যায়, তো এগুলো আমরা সাধারণত করি না। আমাদের পরীক্ষার আসলে ওইরকম একটা সিনারিও আসলে আমরা কি লিখবো, সার্জারি, রেডিক্যাল হিস্টেরেক্টমি উইথ পেলভিক লিম্ফেডেনেক্টমি এবং অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি, সাথে আমরা কেমোথেরাপি দিতেও পারি, নাও দিতে পারি। তো আমরা সিএ সার্ভিক্স থেকে যে প্রশ্নগুলা পরীক্ষায় এসেছে সেগুলো তো বলেছি, সাথে আরো দু একটা এক্সট্রা প্রশ্ন পড়ে ফেলেছি। তো আশা করি সিএ সার্ভিক্স থেকে এতটুকু পড়লেই হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।